ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক স্থাপনায় আঘাতের দাবি তেল আবিবের। নিরাপদে খামেনি পেজেশকিয়ান, বড় অভিযান শুরুর দাবি ট্রাম্পের। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. ইসরায়েলে পাল্টা হামলা শুরু তেহরানের। আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ। আবুধাবিতে নিহত এক, আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণ হয়েছে। তবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান। পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়েছে। আবুধাবিতে নিহত হয়েছেন একজন। এর আগে পাল্টা হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করে ইসরায়েল। বন্ধ রাখা হয়েছে আকাশসীমা। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায় তেহরানে, বেজে ওঠে সাইরেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা পারচিন সামরিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয় বলে জানানো হয়েছে। তবে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন নিরাপদ স্থানে আছেন আয়াতুল্লাহ খামেনি, নিরাপদে আছেন প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানও। বন্ধ করা হয়েছে আকাশসীমা। হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের রিয়াদ, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বাহরাইন, আবুধাবি ও কাতার সহ বিভিন্ন স্থানে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের হামলার পর কাতারে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষায় হামলার লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. গেল কয়েকদিন ধরেই পরমাণু ইস্যুতে দফায় দফায় বৈঠক করে ওয়াশিংটন তেহরান। আলোচনা ভেস্তে গেলে ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকি অবশেষে বাস্তবায়ন করল যুক্তরাষ্ট্র। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনার টেবিল থেকে সরাসরি যুদ্ধ শুরু করলো ইসরায়েল। মাত্র 9 মাসের মাথায় তেহরানে আবারও হামলা চালালো নেতানিয়াহু সরকার। ইরানে সরকার বিরোধী আন্দোলন সহ নানাভাবে ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা চালানোরও অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। তা ব্যর্থ হলেও নতুন করে সংঘাত শুরু করলো দেশ দুটি। ইরান ইসরায়েলের 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের বছর পার না হতেই আবারও হামলা শুরু করল নেতানিয়াহু সরকার। গেল বছরের 13 জুন অপারেশন রাইজিং লায়নে ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র সেই অভিযানে অংশ নেয়। সে সময় ইরানের 3টি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন। 12 দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ পরবর্তী উত্তেজনাই এবছরের সংকটের ভিত গড়ে দেয়। রিয়ালের পতন ও অর্থনৈতিক চাপের দোহাই দিয়ে ইরানের জনগণকে তেহরান সহ বড় শহরগুলোতে সরকার বিরোধী বিক্ষোভের মাধ্যমে উস্কানি দেওয়ারও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। শেষমেশ সেই আন্দোলন সরকার টলাতে ব্যর্থ হয়। অস্থিরতার মাঝেই ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক মিসাইল পুনর্গঠনের পথে হাঁটে বলে জানায় একাধিক গণমাধ্যম। এর মধ্যেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায় সমৃদ্ধকরণ কার্যক্রম আবারও ত্বরান্বিত করেছে ইরান, যা আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ আরও জটিল করে তোলে। এরপর 6 ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় জেনেভায় নতুন করে শুরু হয় ওয়াশিংটন তেহরান পরমাণু সংলাপ। ট্রাম্প শর্ত দেন শুধু পরমাণু নয়, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক যুদ্ধে মিত্র সংগঠনগুলোকে সমর্থনও বন্ধ করতে হবে। এর মধ্যেই চলে পাল্টাপাল্টি হুমকি। সবশেষ বৃহস্পতিবার জেনেভায় আবারও আলোচনা শুরু করে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। তবে আলোচনার মধ্যেই হামলা শুরু করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শনিবার সকালে তেহরানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, সম্ভাব্য হামলা ঠেকাতে তেহরানে হামলা চালিয়েছে তেল আবিব। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানে মার্কিন ও ইসরায়েল হামলার বিষয়ে বিস্তারিত জানতে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী ওমর ইনান। ওমর ইনান, আপনি জানেন ইতোমধ্যে আমরা কয়েকবার দেখানোর চেষ্টা করেছি দর্শককে যে আলোচনার টেবিল থেকে সরাসরি আসলে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেছে ইরান, এবং পরমাণু আলোচনা চলমান থাকা অবস্থাতেই ইরানে ইসরায়েলের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। আপনি ঠিকই বলেছেন। আমরা দুপুর 2টার সংবাদে যখন দর্শকদের জানাচ্ছিলাম তখনও পর্যন্ত কিন্তু আমরা জানি না যে ইরান পাল্টা হামলা চালিয়েছে। এর পরপরই মূলত আমরা যখন দুটোর সংবাদে যখন কথা বলছিলাম ঠিক তার পরপরই কিন্তু ঠিক সেই সময়ে ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে বেশ কয়েকটি বলা হচ্ছে বড় আকারের ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছে। আপনি জানেন এর মধ্যে শুধুমাত্র ইসরায়েল অভিমুখে নয়, যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে সেই সব ঘাঁটিগুলোতেও মূলত কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে যখন জানানো হলো যে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে এই হামলার সঙ্গে, তার পরপরই কিন্তু আসলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে আসলে হামলা চালানো হয়েছে। আসলে এই যুদ্ধটিতে আসলে শুধুমাত্র ইসরায়েল এবং ইরানের মধ্যে না, আপনি জানেন যে আসলে শুরু থেকেই মূলত আসলে যে পাল্টাপাল্টি বাক্য বিনিময় যেটি হচ্ছিল এটি মূলত হচ্ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, এবং বেশ কয়েক দফা তাদের মধ্যে আলোচনাও হয়েছে। সবশেষ বৃহস্পতিবারও আমরা দেখেছি জেনেভায় দুদেশের প্রতিনিধি যে ফলাফল যে বৈঠক করেছে সেখানে বলা হয়েছে যে আলোচনায় তাদের অগ্রগতি হয়েছে। এমনকি আগামী কয়েকদিন পরে ভিয়েনায় আরেকটি বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী তারা থাকার কথা ছিল এবং এই বিষয়ে কথা বলার আসলে কথা রয়েছিল। আমরা একটু সবশেষ তথ্যগুলো আগে দর্শকদের জানিয়ে আসতে চাই। এখন পর্যন্ত এই ইরান ইসরায়েল সংঘাত শুরুর দ্বারপ্রান্তে আসলে কি হলো। ইরানে বড় ধরনের অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র, যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে বলেছেন, এবং অপারেশন কমব্যাট তিনি আখ্যা দিয়েছেন লার্জ স্কেলে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা বার্চিন সামরিক কমপ্লেক্সে হামলা হয়েছে এমন দাবি করেছে ইসরায়েল, যেটি মূলত ইরানের উত্তর এবং পূর্বাঞ্চলে অবস্থিত। আপনি জানেন যে এই একই জায়গাতে অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয়েছে এবং আরও কয়েক জায়গায় বিস্ফোরণ হয়েছে। তবে সেই বিস্ফোরণে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা জানি না। তবে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি করা হয়েছে। একইভাবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও মূলত নিরাপদে আছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরবর্তীতে মূলত ইরান তখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এই হামলার বিষয়ে। এরপর মূলত ইরান বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে, মূলত এখনও কিন্তু আনুষ্ঠানিকভাবে দেয়নি, এটি ইসরায়েল দাবি করেছে। এবং আপনি জানেন ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার পরে ইসরায়েলেও জরুরি অবস্থা জারি করা হয়েছে, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে, এবং একই সঙ্গে ইসরায়েলের যে নাগরিক তাদেরকেও তারা মূলত বলছে যে এটা আসলে প্রতিরোধমূলক আগাম হামলা হিসেবে তারা এটি আখ্যা দিয়েছে। কিন্তু মার্কিন নাগরিকদেরও ছেড়ে যেতে বলা হয়েছে। এবং আপনি যদি আলিফ খেয়াল করেন যে এই হামলাটি হতে পারে এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। তবে একটি বিষয় আমরা অনিশ্চিত ছিলাম, সেটি হচ্ছে আলোচনার টেবিল থেকে এভাবে হঠাৎ করে ইসরায়েল মাঝখান থেকে তারা হামলা করতে পারে এমনটি আসলে ধারণা করা যাচ্ছিল না। কারণ হচ্ছে আপনি জানেন যে আলোচনা হচ্ছিল মূলত ইরানের পরমাণু যে কর্মসূচি এটা কিভাবে বন্ধ করা যায়, শান্তিপূর্ণ প্রক্রিয়ায়, এই বিষয়গুলো আলোচনায় আনছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখন পর্যন্ত ইরানের হাতে গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র রয়েছে এবং সেই পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই ট্রাম্পের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বলেছে ইরানের জনগণকে যে ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা তারা এটিকে অপশাসন বলছে, এই অপশাসনকে দূর করা এবং ইরানি জনগণকে রক্ষা করাই মূলত অন্যতম লক্ষ্য বলা হচ্ছে। কিন্তু এর আগেও আমরা দেখেছি একইভাবে শাসক পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, যেটি আমরা গেল ডিসেম্বরে দেখেছি। ইরানের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে, একেবারে ইস্পাহান থেকে শুরু করে গ্রাম অঞ্চল সব জায়গায় আমরা বিক্ষোভ হতে দেখেছি এবং সেখানে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে। এই যে বিক্ষোভের কথাটি আপনি বললেন, এই বিক্ষোভটি কি আসলে যুক্তরাষ্ট্রকে বাড়তি কোনো সুবিধা দিচ্ছে? কেননা এর আগে 9 মাস আগে যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানো হয়েছিল তখন কিন্তু আসলে রেজিম চেঞ্জের যে বিষয়টি সেটা যখন সামনে নিয়ে আসা হলো, সেই জায়গায় আসলে ইরানের ঐক্যবদ্ধ থাকাটা, ইরানের সাধারণ জনগণের ঐক্যবদ্ধ থাকাটা আসলে ইরানকে বাড়তি শক্তি দিয়েছিল। একদম আসলে সেই জায়গায় কিন্তু এবার সেরকম আসলে ঐক্যবদ্ধ থাকতে পারবে কিনা ইরানের জনগণ, এটি আসলে বড় প্রশ্ন। যে আসলে ইরানি জনগণ, আপনার যদি মনে থাকে ইরানের বিরুদ্ধে ঠিকই আসলে ইরানের সরকারের বিরুদ্ধে অনেক বড় ধরনের বিক্ষোভ হয়েছে, তবে শেষ মুহূর্ত যখন আমরা দেখতে পেয়েছি ইরান এবং ইসরায়েল একটি
কূটনৈতিক উত্তেজনার মধ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। সেই সময় কিন্তু আবার ইরান তাদের যে ঐক্যবদ্ধতা, সেই ঐক্যবদ্ধ তারা যে এক হয়েছে সেটি কিন্তু আবার তারা দেখেছে। নিশ্চয়ই আমরা এগুলো ধাপে ধাপে আমরা আবারও আলোচনা করতে পারবো। আমরা আবারও ফিরবো ইরান ইসরায়েল ইস্যুতে। ইরান যেমনটি আমরা বলছিলাম, আসলে আপনি যেমনটি বলছিলেন এর আগে 9 মাস আগে সেই আন্দোলনের কথা বলছিলেন, এবং তার থেকে এখন প্রেক্ষাপট কেন কতটা ভিন্ন সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই জায়গায় ট্রাম্পের কিন্তু আগের মেয়াদে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসলেন, সেই সময় থেকেই কিন্তু আসলে ইরানের সঙ্গে বা ইরানের এই রেজিম নিয়ে যে তার যে একটি আতঙ্ক, সেটি তার মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে উঠছিল। এবং সেই জায়গায় যদি আমি আপনাকে একটু উল্লেখ করে আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে রাখি, জেসিপিওএ চুক্তিটি যে চুক্তি আসলে মোটামুটি মাঝপথে এবং চুক্তি বিরোধী হয়েই যুক্তরাষ্ট্রে বেরিয়ে যাওয়া, এবং তারপর থেকে ইরানের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগ, একের পর এক অভিযোগ এনে ইরানের জনগণের মধ্যে এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাতিয়ে তোলার যে একটি চেষ্টা, সেটি কিন্তু যুক্তরাষ্ট্রের অব্যাহত ছিল। এবং সেটি কিন্তু আমরা সবশেষ এর আগেও দেখেছি একই কথা। আমি যেমনটি বলছিলাম যে শাসক পরিবর্তনের চেষ্টা হয়েছে, কিন্তু যখন দুঃসময় আসে তখন আবার ঠিকই ইরানি জনগণ এক হয়েছে, সেটি কিন্তু দেখিয়েছে। তবে এখনকার যে প্রেক্ষাপট, নতুন করে এখন সংঘাত শুরু হলে সেই ক্ষেত্রে ইরানি জনগণ কি করবে সেটিও একটি বিষয়। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সেনাবাহিনীকে বলেছে, ইরানের যেসব সেনা রয়েছে তাদেরকে বলেছে অস্ত্র ত্যাগ করার জন্য। এটি আদৌ মানবে কিনা ইরান, সেটি একটি বড় প্রশ্ন। কারণ ইরানের সক্ষমতা আপনি জানেন যে কোনো অংশে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল থেকে সক্ষমতার চেয়ে বড় যে বিষয়টি, ইরানের শুরু থেকেই যে অনমনীয় যে মনোভাব, দৃঢ় যে মনোভাব, আসলে যে কোনোভাবেই তারা এই পারমাণবিক অস্ত্র ছেড়ে দেওয়া কিংবা তাদের শক্তিমত্তা। আলিফ, আসলে ইরান কখনোই বলেনি তারা আসলে পারমাণবিক অস্ত্রের জন্য তারা পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এটিও আসলে মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দাবি ছিল যে ইরান এমন পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কাজ করছে যেটি দিয়ে গণবিধ্বংসী বা পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। তবে ইরানের এই ভয়ের জায়গা থেকেই মূলত এই জেসিপিও যেটি আপনি বলছেন পারমাণবিক চুক্তি, সেটি হয়েছিল 5 বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের সঙ্গে। তো 5 বিশ্বশক্তি মূলত এই পরমাণু আলোচনার পক্ষে ছিল, পরমাণু যে চুক্তি সেটির পক্ষে ছিল। কিন্তু ট্রাম্প আসলে ক্ষমতায় এসে প্রথম মেয়াদে যখন ক্ষমতায় আসেন, তিনি মূলত ওই চুক্তি থেকে বের হয়ে যান। বের হয়ে যাওয়ার ফলে এই চুক্তিটি আসলে এক ধরনের অকার্যকর হয়ে পড়ে এবং এই চুক্তির ভবিষ্যৎ আসলে আর কিছু থাকে না। সেই ক্ষেত্রে আসলে ইরান কি করবে? যেহেতু ইরান আর বাধ্য নয় এই চুক্তি মেনে চলতে, স্বাভাবিকভাবেই ইরান তার পারমাণবিক কর্মসূচি আসলে চালিয়ে যেতে পারে। তবে আপনি জানেন যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা রয়েছে, জাতিসংঘের যে পর্যবেক্ষণ সংস্থা, সেই পর্যবেক্ষণ সংস্থারও কিছু আসলে দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্বের জায়গা থেকে তারা জানিয়েছিল ইরানের আসলে তখন পর্যন্ত গণবিধ্বংসী অস্ত্রের প্রমাণ নেই। আমরা এমনটি দেখেছি গত শেষ দফায় যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়েছে, তারপর কিন্তু পর্যবেক্ষক সংস্থা গিয়েছিল, তারাও এটি নিশ্চিত করেছিল ইরান পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করছে। এমন আসলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার মানে তারা ইরাকের মতো একটি অবস্থা করতে চেয়েছিল ইরানে, এটি আসলে পরিষ্কার হয়ে যায়। যেমনটি আমরা এর আগেও বলছিলাম, যখন কিনা ইসরায়েলের পক্ষ থেকে হামলাটি করা হলো এবং ইসরায়েল দাবি করলো এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে, এর পরই কিন্তু ইরানের পক্ষ থেকে যে হামলা, সেই হামলাটি আসলে শুধুমাত্র ইসরায়েল কেন্দ্রিক আর রইল না, তার পাশাপাশি যে সমস্ত দেশে আসলে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করে, যেমনটি আমরা এর আগের ইরান ইসরায়েল সংঘাতেও দেখেছি, কাতারে তারা হামলা চালিয়েছিল। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবার কিন্তু খুব ব্যাপক আকারে চালিয়েছে ইরান। আপনি জানেন যে এর আগে আমরা যখন দেখেছি, এর আগে যতবার যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালিয়েছে, ইরানের হামলাগুলো আসলে ইসরায়েল অভিমুখে ছিল। এর আগেও ছিল, বেসগুলোতেও করেছে, কিন্তু এবার মূলত যেটি হয়েছে তারা একেবারে খুব বেশি সময় নেয়নি। ইরানের হামলা দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এই ঘাঁটিগুলোতে আমরা যদি একটু দর্শকদের জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কোন কোন ঘাঁটিগুলোতে আসলে হামলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাতারের আল উদেদ যেই বিমান ঘাঁটি, সেখানে হামলা হয়েছে। আল সালিম এয়ারবেস যেটি কুয়েতে অবস্থিত, সেখানেও মূলত হামলা হয়েছে। আল দাফরা এয়ারবেস যেটি বিমান ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের, এবং দ্য ফিফথ বেস যেটি পঞ্চম বেস, সেটি হচ্ছে বাহরাইনের একটি মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। এবং যে একটি বিষয় না জানিয়ে রাখতেই নয়, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ আবুধাবিতে মূলত একজন মারা গেছে, এখন পর্যন্ত আরও বেশ কয়েকজন হতাহত হয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং আরও কতজন আসলে আহত হয়েছেন কিংবা হতাহত হয়েছেন সেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয়, তবে সময় গড়ার সঙ্গে সঙ্গে আমরা সেটি জানতে পারবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বাভাবিকভাবেই সংযুক্ত আরব আমিরাত কিংবা যেসব দেশে
মার্কিন সেনা ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলোতে মার্কিন সেনা রয়েছে সেটি ঠিক, কিন্তু সেই দেশগুলো এই ইরানের হামলাকে কিভাবে দেখছে সেটিও একটি বড় প্রশ্ন। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ইরানের এই হামলাকে আন্তর্জাতিক যে আইনের সার্বভৌমত্ব সেটিকে লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে আখ্যা দিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে তারাও বড় আকারের পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের বিরুদ্ধে প্রস্তুত বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তার মানে কি এখন পুরো মধ্যপ্রাচ্যে এই সংঘাতে ঢুকে পড়বে কিনা সেটি একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি মধ্যপ্রাচ্যে রয়েছে তখন পর্যন্ত এটি ধরেই নেওয়া যায় যুক্তরাষ্ট্রের সমর্থনেই তারা আসলে দেশগুলো সমর্থন দিচ্ছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বিপক্ষেও তারা দাঁড়াতে পারে। যদিও আপনি জানেন যে ইরানের যে প্রক্সি নেটওয়ার্কগুলো রয়েছে, ইরানের সমর্থিত যেসব গোষ্ঠী রয়েছে তারাও কিন্তু আসলে বসে থাকবে না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় তাদের অবস্থান রয়েছে। সেক্ষেত্রে যেমনটি আপনি বলছিলেন, আসলে এই যে ইরানের যুক্তরাষ্ট্রের বা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে যে হামলা, তারপর কিন্তু জনমনে একটি আকাঙ্ক্ষা জেগেই ওঠে আসলে মার্কিন ঘাঁটিগুলো কোথায় কোথায় রয়েছে, কোন কোন দেশে আরও মার্কিন ঘাঁটি রয়েছে, এ সম্পর্কিত একটি প্রতিবেদন আমরা এখন দর্শকদের দেখিয়ে আসতে চাই। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির বিস্তৃত নেটওয়ার্ক লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত থেকে ওমান, সৌদি আরব, প্রায় প্রতিটি দেশে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে, যা যুক্তরাষ্ট্রের রণকৌশল ও দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা নিশ্চিত করেছে। কুয়েতের আল জাবের ও বাহরাইনের নৌঘাঁটি পারস্য উপসাগরের নিরাপত্তার মূল কেন্দ্র। এখানে মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী সমন্বিতভাবে মোতায়েন থাকে। কৌশলগতভাবে এই ঘাঁটিগুলো ইরাক ও ইরানের সম্ভাব্য সংঘাত মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত হয়। কাতারের আল উদেদ ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটি প্যাসিফিক থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিমান ও ড্রোন অপারেশনের কেন্দ্র। এরা কৌশলগত নজরদারি, সশস্ত্র অভিযানে সহায়তা এবং তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌদি আরব ও ওমানের মার্কিন ঘাঁটিগুলো সীমিত হলেও গুরুত্বপূর্ণ। ওমানের মাস্কাট ও সেলাল বেজ ভারত মহাসাগরীয় নৌপথ নিয়ন্ত্রণে সহায়তা করে। সৌদি আরবের ঘাঁটি বিশেষায়িত প্রশিক্ষণ ও বিমান পরিচালনার জন্য ব্যবহৃত হয়। ইরাকে বিমান ঘাঁটি আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে প্রধান কেন্দ্র। জর্ডানের সীমান্তে প্রশিক্ষণ ও বিমান অপারেশন এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এককভাবে নয়, একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে। নৌ, বিমান, ড্রোন এবং স্থলবাহিনী সমন্বয়ে যুদ্ধ ও নজরদারি পরিচালনা করা হয়। এগুলো শুধু সামরিক উপস্থিতি নয়, রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ। আবারও ইরান যুদ্ধ প্রসঙ্গ, ইরান ইসরায়েল ইস্যু নিয়ে আবার ফিরবো ইনান আপনার কাছে। যে বিষয়টি নিয়ে আমরা আসলে আলোচনা করছিলাম, প্রতিবেদন দেখছিলাম, আসলে বিভিন্ন অঞ্চল জুড়ে আসলে সামরিক ঘাঁটি ছড়িয়ে রয়েছে এবং এই যে আপনি যেমন যে বিষয়টি তুলে ধরলেন যে মুসলিম বিশ্বগুলো যেখানে ইরানের পক্ষে অবস্থান নেওয়ার কথা, সেখানে কিন্তু আসলে এই যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা, তাতে কিন্তু আসলে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক যে আচরণ কিংবা প্রতিরোধমূলক যে হামলা সেটিও চালানোর হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছে। এ সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে আসলে কেমন প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? আপনি জানেন যে এর মধ্যে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে, সেটি হচ্ছে আপনি জানেন যে কাতার এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইট এর মধ্যে বাতিল করা হয়েছে। শুধুমাত্র কাতার এয়ারলাইন্স না, এর মধ্যে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার, ইরাক সহ বেশ কয়েকটি দেশ। এমনকি রাশিয়া থেকে ইসরায়েলের যতগুলো ফ্লাইট আছে সবগুলোর ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। বিভিন্ন দেশ এরই মধ্যে এই ধরনের ব্যবস্থা নিচ্ছে। ফ্লাইট ক্যান্সেল মানে হচ্ছে গিয়ে সাথে সাথে বৈশ্বিক বাণিজ্যেও একটি প্রভাব পড়া। এবং আপনি যদি সামগ্রিক, এটি হচ্ছে তাৎক্ষণিক প্রভাব, এবং আপনি যদি দীর্ঘমেয়াদী প্রভাব দেখেন, যদি সত্যি সত্যি এই যুদ্ধটি বা সংঘাতটি যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে সেটি আসলে সহজেই অনুমেয়। কারণ এর মধ্যে আপনি জানেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে ধাক্কা, সেটি কিন্তু এখন পর্যন্ত বিশ্বের মানুষকে সামাল দিতে হচ্ছে। এর আগে আমরা দেখেছি গাজা এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত ছিল, সেটির ধাক্কাও কিন্তু পুরো বৈশ্বিক বাণিজ্যে লেগেছে। এছাড়া নতুন করে আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যেও সংঘাত শুরু হয়েছে। এই অবস্থা যদি চলতে থাকে এবং ইরানকে যদি একেবারে শেষ পর্যন্ত দেয়ালের দিকে যদি ঠেকে দেওয়া হয়, পিঠ যদি তাদের ঠেকে দেওয়া হয়, সেক্ষেত্রে ইরানের হাতে যে ট্রাম্প কার্ডটি রয়েছে তারা হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দিতে পারে। এবং আপনি জানেন যে হরমুজ প্রণালী হলো এমন একটি প্রণালী বা পরিবহন যাতায়াত ব্যবস্থা যেখান দিয়ে পুরো বৈশ্বিক তেলের বাণিজ্যে 20% আসলে নিয়ন্ত্রিত হয় এই পথ দিয়ে। সুতরাং বিশ্বের যে কোণাতে আসলে এই তেল পরিবাহিত হোক না কেন, সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে জ্বালানি থেকে শুরু করে একেবারে দৈনন্দিন জীবনের বিভিন্ন খাতে কিন্তু প্রভাব পড়বে। এবং জ্বালানি তেলের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে এখন যদি আমরা বলি যে ব্রেন্ট ক্রুড অয়েল যেটি হচ্ছে
প্রায় $70 আশপাশে থাকে $72 প্রতি ব্যারেল। 80 সেন্টের কাছে সেটি আছে। আসলে $150 থেকে $200 চলে যেতে পারে। সেই ক্ষেত্রে বৈশ্বিক ব্যবস্থা আসলে কেমন হতে পারে, অর্থনৈতিক ব্যবস্থা, সেটি কিন্তু সহজেই আমরা ধারণা করতে পারি। এছাড়া আপনি জানেন যে এভিয়েশন খাতের কথা যেটি বলছিলাম, যে এভিয়েশনের জ্বালানিও বাড়বে, অর্থাৎ তখন রুটগুলো যে পরিবর্তন করতে কিন্তু তারা বাধ্য হবে। আমরা একটু দর্শককে দেখাতে চাই আসলে এরপরে আসলে এখন পর্যন্ত কি হলো। আমরা যেমনটি বলেছি যে পাল্টা হামলা শুরু করেছে ইরান, ইসরায়েল অভিমুখে যে মিসাইলগুলো আসলে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে মধ্যপ্রাচ্যে থাকা সেই ঘাঁটিগুলোতেও হামলা করতে শুরু করেছে। ইরানের সব ক্ষেপণাস্ত্র ও তাদের সেনাবাহিনীকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষায় অন্যতম লক্ষ্য যুক্তরাষ্ট্রের, এমনটা দাবি করেছেন। এবং আবারও একটু আলোচনা আসতে যে আসলে কী প্রভাব পড়বে। আমি যেমনটা বলছিলাম যে এরই মধ্যে আসলে কিন্তু বিভিন্ন রুটের যে ফ্লাইটগুলো সেটি বাতিল করতে শুরু করেছে এবং পরবর্তীতে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে বিভিন্ন এয়ারলাইন্সগুলো তারা তাদের যে রুট, যে স্বাভাবিক রুট, সেটি পরিবর্তন করতে বাধ্য হবে। অর্থাৎ ইরান হয়ে যাবে না, মধ্যপ্রাচ্যের দেশগুলো হয়ে যাবে না। রুট পরিবর্তন যদি করতে হয় সেক্ষেত্রে আপনি জানেন যে জ্বালানি খরচের কিন্তু একটি ব্যয় বিষয়। বাড়বে। জ্বালানি ব্যয় বাড়লে স্বাভাবিকভাবে বিমানের টিকিটের দাম বাড়বে, টিকিটের দাম বাড়লে একেবারে সামগ্রিকভাবে অর্থাৎ পুরো মানুষের এভিয়েশন জীবনযাত্রায় প্রক্রিয়াটিতে আসলে একটি নেতিবাচক প্রভাব পড়বে। পড়তে শুরু একদম করবে। শুধুমাত্র এভিয়েশন খাত না, এভিয়েশন খাত কেন্দ্র করে পুরো মানুষের জীবনযাত্রায় আসলে এটি প্রভাব ফেলবে। ইরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনার কাছে। এর মধ্য দিয়ে আমরা একটু জানিয়ে রাখতে চাই, ইরানের যে দীর্ঘদিন ধরে যে যুদ্ধ বা দীর্ঘদিন ধরে যে ইরান ইসরায়েলের মধ্যবর্তী যে সংঘাত, আসলে সেই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত শুরুর সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে আকাশসীমা বন্ধ করেছে ইরাক, কাতার। বিশ্লেষকরা বলছে এই সংঘাত উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক ভারসাম্যেও প্রভাব ফেলবে। আর প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় হলে যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে শঙ্কা তাদের, যা প্রভাব ফেলতে পারে বিশ্ব বাণিজ্যে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। এরই মধ্যে আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে ইরাক ও কাতারও। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন সংঘর্ষ এড়াতে সতর্ক দেশগুলো। জর্ডান সতর্ক অবস্থানে রয়েছে। সরকারিভাবে নিরপেক্ষতার কথা বললেও নিরাপত্তা জোরদার করেছে দেশটি। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহরের অস্বাভাবিক সমাবেশ আঞ্চলিক স্থিতিশীলতাকে নতুন প্রশ্নের মুখে ফেলেছে। উপসাগরীয় মিত্ররা প্রকাশ্যে নিরপেক্ষ সুরে কথা বললেও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রেখেছে, যা ইরানের কাছে পরোক্ষ সহায়তা হিসেবে বিবেচিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র বসে থাকবে না। এছাড়া লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা ইরানের সমর্থনে যে কোনো সময় সক্রিয় হামলা শুরু করতে প্রস্তুত বলে শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। এখন পর্যন্ত প্রক্সি নেটওয়ার্কের বড় আকারের সমন্বিত হামলার খবর না মিললেও সীমান্তে উত্তেজনা বাড়ছে। ইরানের সমর্থনে তাদের হামলা সংঘাতকে বহুমাত্রিক করে তুলবে বলে মনে করেন বিশ্লেষকরা। এবারের সংঘাত দীর্ঘায়িত হলে ইরাক সিরিয়া করিডর, লেবানন সীমান্ত এবং লোহিত সাগর হয়ে ইসরায়েলমুখী বাণিজ্য পথ ঝুঁকির মুখে পড়তে পারে। জর্ডান ও উপসাগরীয় দেশগুলো স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগ বাড়াচ্ছে, কারণ পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ তাদের অর্থনীতি ও জ্বালানি রপ্তানিতে বড় আঘাত আনবে। ফলে এই সংঘাত এখন কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্য নতুন পরীক্ষার মুখে। নাদিম মারজান, সময় সংবাদ। আবারও ফিরছি ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গে। ইরান, যেমনটি আমরা বলছিলাম, আসলে এই যে সংঘাত, তার পরবর্তী বিভিন্ন প্রভাব নিয়ে আমরা কথা বলছিলাম। আসলে আলিফ, আমরা তার আগে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই, এরই মধ্যে ইরান যে হামলাগুলো শুরু করছে সেই মিসাইলগুলো এরই মধ্যে ইসরায়েলে আঘাত আনতে শুরু করছে এবং সবশেষ তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত একটি 9তলা বহুতল ভবনে ইরানের মিসাইল মূলত আঘাত এনেছে এবং সেটিতে কারণে একজন এখন পর্যন্ত আহতের আমরা খবর পাচ্ছি। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত আশঙ্কা করছে ইসরায়েলের যে স্থানীয় চ্যানেল 12, সেটি এখন পর্যন্ত জানিয়েছে। এবং যেমনটি বলছিলাম যে স্বাভাবিকভাবেই ইরানে যেহেতু হামলা হয়েছে, আসলে ইরান বসে থাকবে না। ইরানের যেহেতু হামলা শুরু হয়েছে, আমরা এর আগে খবর পেয়েছি আবুধাবিতে একজন মারা গেছে, এখন জানতে পারলাম যে ইসরায়েলেও একজন আহত হয়েছেন। তো ব্যাপক আকারে ইরান মূলত বলছে তারাও আসলে বসে নেই, তারাও ব্যাপক আকারে মিসাইল হামলা শুরু করছে। এটি আসলে কোথায় থামবে এটি আসলে দেখার বিষয়। সময় গণনার সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো আসলে এই সংঘাত কোন দিকে রূপ নিচ্ছে। ইরান, যেমনটি আমরা বিরতির আগে বলছিলাম, আসলে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলছিলাম, কিন্তু এই জায়গায় আমি একটু আপনার মাধ্যমে দর্শকদের একটু মনে করিয়ে দিতে চাই, এই দফায় যে আসলে যুক্তরাষ্ট্রের যে হামলা, সেই হামলায় কিন্তু আপনি যেমন নেতিবাচক প্রভাবের একটি উদাহরণ টেনে আনলেন হরমুজ প্রণালীর কথা, সেই জায়গায় জ্বালানি সংকট যুক্তরাষ্ট্রকে যে প্রভাব ফেলবে, সেই প্রভাব নিয়ে যদি কিছু বলতেন আপনি। আসলে প্রভাব তো পড়বেই, কারণ আপনি জানেন জ্বালানি, একটু আগে বললাম যে জ্বালানির যে প্রভাব এখন পর্যন্ত
ইরানের যেই পরিবহন ব্যবস্থা হরমুজ প্রণালী হয়ে জ্বালানি যেভাবে পরিবহিত পুরো বিশ্বব্যাপী, বিশেষ করে এই মধ্যপ্রাচ্যের ছাড়াও এশিয়ার দেশগুলোর কথা যদি বলি, ভারতের কথা কিংবা পাকিস্তান, ইন্দোনেশিয়া, যেসব দেশগুলো রয়েছে প্রত্যেকটা দেশে আসলে এই পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল। সামগ্রিকভাবে এশিয়া অঞ্চল থেকে শুরু করে মধ্য এশিয়া সবগুলো অঞ্চলে আসলে প্রভাব পড়বে। এছাড়া দর্শকদের জানিয়ে রাখতে চাই যে ব্যাপক আকারে আসলে এখন পর্যন্ত সংঘাত শুরু হয়ে গেছে, কারণ যেমনটি বলছিলাম যে বিভিন্ন যে ঘাঁটিগুলো রয়েছে মার্কিন ঘাঁটি মধ্যপ্রাচ্যের, সেই ঘাঁটিগুলোতেও কিন্তু হামলা শুরু হয়েছে এবং জর্ডান এরই মধ্যে আরও 2টি ব্যালিস্টিক মিসাইল তারা ভূপাতিত করেছে। এর আগে আমরা বলেছি যে সংযুক্ত আরব আমিরাত তারাও আসলে মিসাইল ভূপাতিত করা শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও আমরা দেখেছি কাতার, দেশগুলো, এই দেশগুলো আসলে তারা ইরানের হামলা প্রতিহত করার জন্য চেষ্টা করছে। ইরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে কথা বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে যোগাযোগের বিষয়ে সাক্ষ্য দিতে প্রতিনিধি পরিষদের কমিটির সামনে হাজির হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটির সামনে সাক্ষ্য দেন তিনি। কমিটির সামনে প্রশ্নোত্তর পর্বে ক্লিন্টন জানান তিনি ভুল কিছুই করেননি। জেফ্রি যে অপরাধগুলো করেছে সেসব সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। ক্লিন্টনের বিবৃতিতে আরও বলা হয় এপস্টেইনের সঙ্গে তার পরিচয় অনেক বছর আগেই শেষ হয়েছিল। তার আগে তার স্ত্রী হিলারি ক্লিন্টনও সাক্ষ্য দিতে কমিটির মুখোমুখি হন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ক্লিন্টন বলেন এপস্টেইনের সঙ্গে তার স্ত্রীর কোনো সম্পর্ক নেই। এই ছিল আন্তর্জাতিক সময়।